নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের আরও একটা নতুন প্রবচন অনুষ্ঠান। শুভেন্দুর কনভয়ে হামলা হলো, এই নিয়ে আমরা একটা ফ্যাক্ট চেক করতে বসেছিলাম। আদৌ কি হামলা হয়েছে না হামলা ঘটানো হয়েছে, এসবের নানা প্রশ্নের উত্তর আমরা খুঁজছিলাম যখন কুণাল ঘোষ এই ব্যাপারটাকে উস্কে দিলেন তার সাংবাদিক সম্মেলনে। আসুন প্রথমে দেখে নেব আমরা একটা প্রতিবেদন, তারপরে আসছি আজকের অনুষ্ঠানে। শুভেন্দু অধিকারীর কনভয় নিয়ে একটা বিতর্ক হয়েছে বলে দেখা গেছে। তো যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন ত্রিপুরায়, তার কনভয় যখন হামলা হয়েছিল, ইট পাথর লাঠি মারা হয়েছিল, তো তখন তো এখানকার বিজেপি নেতৃত্ব বাহুবলী আস্ফালন করেছিল, ওই জায়গাটার নাম ত্রিপুরা। আজকে লাগাচ্ছেন কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় যাচ্ছিলেন তার গাড়ি অ্যাটাক হলো, যখন আমরা ত্রিপুরায় নিয়মিত গেছি তখন অ্যাটাক হয়েছে, আর আজকে তৃণমূল অ্যাটাক করেনি। যেহেতু 21শে জুলাই ওরা পাল্টা সভা করেছিল, তখনই আমাদের কর্মীরা বলেছিল তাহলে ওদের নেতারা গেলে আমরাও পাল্টা সভা করব। পাশাপাশি বাংলা এবং বাঙালি নিয়ে যে অত্যাচার চলছে, অসম থেকে উত্তর বাংলার মানুষদের এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, তাই বিক্ষোভ সমাবেশ চলছিল। সেখানে শুভেন্দুবাবুর কনভয় যাওয়ার সময় সেখান থেকে উত্তেজক সংলাপ আসার অভিযোগ এসছে, তর্কাতর্কি কিছু হয়। আর সেই সময় আমাদের উত্তরবঙ্গের নেতারা বলছেন, তারা একদম খতিয়ে দেখে রিপোর্ট দিচ্ছেন যে বিজেপির কিছু লোক ওখানে যা করে অতীতেও করেছে, যখন দেখেছে যে মানুষ তাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করছে, তখন নিজেরাই গাড়ির কাঁচ ভেঙে, আগেরবার মনে আছে তাদের এক মহিলা নেত্রী ভেতর থেকে কাঁচ ভেঙেছিল, ধরা পড়ে গেছিল ক্যামেরায়, ভেতর থেকে কাঁচ ভাঙছিল গাড়ি। তো নিজেরাই ভেঙে, ওরা যে বিতর্কের মুখে পড়েছে, ওরা যে বিরোধিতার মুখে পড়েছে, উত্তরবঙ্গের মানুষ যে ওদের চাইছে না, বাংলা বাঙালিকে অপমান করা বাংলার মাটি বরদাস্ত করবে না, আসাম থেকে এনআরসি চিঠি আসা উত্তর বাংলার মানুষ বরদাস্ত করবেন না, 21শে জুলাইয়ের পাল্টা বলে ওখানে গিয়ে ধর্মতলার সমাবেশের পাল্টা করে ওখানে যে একই দিনে প্ররোচনা দিয়েছেন, মানুষ হবে না। তো ফলে সেই জায়গায় বিক্ষোভ চলছিল, ওরা উত্তেজনা ছড়িয়েছেন, তর্কাতর্কি হাতাহাতির মধ্যে ওরা নিজেরা গাড়ির কাঁচ ভেঙে তৃণমূলের নামে দিচ্ছে, আমাদেরকেও ওই গাড়ির কাঁচ ভাঙেনি। শুভেন্দুর কনভয়ে হামলা হলো কোচবিহারে। প্রথমেই বলি, আমরা এই ধরনের হামলার তীব্র নিন্দা করি। বিশেষত রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে এই ধরনের হামলা হওয়াটা একেবারেই অবাঞ্ছনীয় এবং অনভিপ্রেত। কিন্তু তারপরেও থাকছে কিছু প্রশ্ন। এর আগে লকেট চট্টোপাধ্যায়ের গাড়ির কাঁচ ভিতর থেকে ভেঙে হামলা হয়েছে বলে চালানো হয়েছে, যে ভিডিও আপনারা দেখলেন কুণাল ঘোষের বক্তব্যের সাথে সাথে। তাই বিজেপি নেতাদের গাড়িতে হামলা হলে আমরা একটু খোঁজ খবর নিই, তত্ত্ব তালাশ করি, পোস্টমর্টেম করি। শুভেন্দুর বয়ান অনুযায়ী তিনি বাগডোগরা থেকে ভাড়ার গাড়িতে করে ফিরছিলেন। হঠাৎই নিশীথ প্রামাণিকের ফোন পান তিনি যে তার গাড়িতে তার যে কনভয় তাতে হামলা হবে, গাড়িতে হামলা হবে, এরকম একটা খবর নিশীথ প্রামাণিক নাকি পেয়েছেন। তাই নিশীথের দেওয়া বুলেট প্রুফ গাড়িতে উঠে তিনি ফিরতে থাকেন। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী স্বয়ং মহাদেব তাকে নাকি রক্ষা করেছেন। বুলেট প্রুফ গাড়ি না থাকলে তার প্রাণ সংশয় হতো বলেও তিনি জানিয়েছেন। এ তো গেল শুভেন্দুর একতরফা বয়ান। উল্টো দিকের বক্তব্যটাও তো জানা দরকার। শুভেন্দুর কনভয়ে যে যাবে রাস্তা দিয়ে, একথা জেনে রাস্তার পাশে কিছু লোক কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিলেন। তাদের রাজনৈতিক পরিচয় পাওয়া গিয়েছে, তারা তৃণমূলের লোক, তৃণমূলের ঝান্ডা ধরেছিলেন। কারণ অন্য কোনো দলের পতাকা বা লোগো না থাকলেও তৃণমূলের ঝান্ডা আমরা কিন্তু ছবিতে দেখেছি। তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন। সেখান থেকেই শুভেন্দুর উপলব্ধি হয়েছে প্রতিবাদকারীরা তারা প্রত্যেকেই রোহিঙ্গা এবং তৃণমূলের পাঠানো লোক। প্রতিবাদকারীরা কালো পতাকা, জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন, তাদের দলের পতাকাও ছিল। তাদের সংখ্যাটা যা দেখলাম মেরে কেটে জনা 30-এর মতন দেখা গিয়েছে। আর শুভেন্দুর সাথে সিকিউরিটি থাকে জনা 25-এর মতন। তারপরেও 2-1 প্রতিবাদকারী সামনে এসে পড়ে এবং গাড়ির কাছে তারা হাত দিয়ে চাপড়ায়, থাপ্পড় মারে। গাড়ির কাঁচ চাপড়ালে গাড়ির কাঁচও ভাঙে না কখনো। লাঠি বা ধাতু জাতীয় কিছু দিয়ে সজোরে আঘাত করলে
তবেই গাড়ির কাচ ভাঙা সম্ভব। সাধারণ গাড়ির কথা বলছি। অথবা কনভয়ে থাকা প্রথম অথবা শেষ গাড়িতে বড় ধরনের পাটকেল ছুড়লে গাড়ির কাচ ভাঙা সম্ভব। ছোটখাটো ইট পাটকেলে বড়জোর গাড়ির কাছে চির ধরতে পারে। তাও আবার শুভেন্দু ছিলেন নিশীথ প্রামাণিকের দেওয়া বুলেট প্রুফ গাড়িতে। যে গাড়ি বুলেট প্রুফে দেয় সে গাড়ি ইট পাটকেল বা লাঠির আঘাতে ভাঙবে বলে আপনার কি মনে হয়? তাছাড়া রাজ্য জুড়ে শুভেন্দুকে তথ্য দেবার মতন নাকি শতাধিক আইপিএস আইএএস এসব অফিসারেরা আছেন, যা শুভেন্দু নিজেই স্বীকার করেছেন। সেই শতাধিক আইপিএস আইএএস অফিসারদের কাছে আগে থেকে কি কোনো রিপোর্ট ছিল না যে শুভেন্দুর কনভয়ে বা শুভেন্দুর গাড়ির ওপরে হামলা হতে পারে? শুধুমাত্র নিশীথ প্রামাণিকই বা জানলেন কি করে যে হামলা হবে? এই পুরো চিত্রনাট্যে বেশ কয়েকটা লুজ অ্যাঙ্গেল আছে, যা বলে দেয় এই ঘটনার পেছনে আসল সত্যটা ঠিক কি। আজ আমরা সেই অ্যাঙ্গেলগুলোই কিন্তু একবার খুঁজে দেখার চেষ্টা করব। প্রথমত ধরেই নিলাম যে তৃণমূল রোহিঙ্গাদের দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। শুভেন্দু কিভাবে বা কি দেখে বুঝলেন যে হামলাকারীরা রোহিঙ্গা ছিল? রোহিঙ্গা লেখা টি শার্ট পরে কি হামলাকারীরা কালো পতাকা আর তৃণমূলের পতাকা হাতে নিয়ে অপেক্ষা করছিলেন? দ্বিতীয়ত, জয় বাংলা স্লোগান শুনলেই শুভেন্দু যে তেলে বেগুনে জ্বলে উঠেছেন তার প্রমাণ এর আগে আমরা বহুবার পেয়েছি। প্রতিবাদকারীদের জয় বাংলা স্লোগান শুনে শুভেন্দু প্রতিবারের মতন খেপে গিয়ে বিচিত্র অঙ্গভঙ্গি সহ অমুকের বাচ্চা তমুকের বাচ্চা ইত্যাদি বলে দেননি তো, যার ফলে প্রতিবাদকারীরা আক্রমণাত্মক হয়ে উঠে তার গাড়ির কনভয়ে চড়চাপড় মেরেছে। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়টা হচ্ছে, শুধু নিশীথ প্রামাণিক তিনি কিভাবে জানলেন যে শুভেন্দুর গাড়িতে হামলা হতে পারে? আসল রহস্যের গন্ধটা লুকিয়ে আছে কিন্তু এখানে। তার আগে বুঝে নিতে হবে বর্তমান বিজেপিতে শুভেন্দুর অবস্থানটা ঠিক কি, আর নিশীথ প্রামাণিকেরই অবস্থানটা ঠিক কি রকম। আসুন এবার ভেঙে বলি। নিশীথ এবং শুভেন্দু দুজনেই কিন্তু তৎকাল বিজেপি, দুজনেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছেন। তবে শুভেন্দু এখনো এই মুহূর্ত পর্যন্ত মুসলমানদের গালিগালাজ করে কিছুটা হলেও খবরের মধ্যে ভেসে আছে। আর নিশীথ যে কখনো অমিত শাহের ডেপুটি ছিলেন, মন্ত্রী ছিলেন কেন্দ্রের, সেটা কোচবিহারের বাইরে থাকা বিজেপির কর্মীরাই কিন্তু বলতে বসেছে। তার কোনো অ্যাক্টিভিটি নেই। ওদিকে দিল্লিতে অমিত শাহ, বিএল সন্তোষ, অমিত মালব্য, সুনীল বনসালদের সাথে রাজ্যের সাংসদদের যে মিটিং হয়েছে, যতদূর জানা গিয়েছে সেখানে 12 জন বিজেপি নেতাদের শনাক্ত করা হয়েছে যারা তলায় তলায় তৃণমূলের সাথে যোগাযোগ রেখে চলছেন, তৃণমূলের স্পাই হিসেবে কাজ করছেন, গুপ্তচর হয়ে আছেন। আর রাজ্য রাজনীতিতে আরো বেশি করে আরএসএস এর লোকজনকে দায়িত্ব দেবার কথাও কিন্তু উঠে এসেছে সেই মিটিংয়ে। আবার আসুন এবার একটু পেছন দিকে তাকাই। তৃণমূলের মধ্যে শেষ 6 বছর থেকেও শুভেন্দু বিজেপির স্পাই হিসেবে কাজ করেছেন, এটা তিনি তার মুখ থেকেই বলেছেন, আপনারা সকলে শুনেছেন। যে লোক তৃণমূলে থেকে সব কিছু পেয়েও বিজেপির স্পাই হিসেবে কাজ করতে পারে, তাকে কি বিজেপিও আদৌ বিশ্বাস করে? এখন তিনি বঙ্গ বিজেপির প্রথম সারির নেতা, বিরোধী দলনেতা। তখনও ছিলেন কিন্তু তৃণমূলের প্রথম সারির নেতাই। রাহুল গান্ধীর সাথে তার যোগাযোগ, এবং সেই যোগাযোগ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি হওয়ার আবদারের কথাও কিন্তু আর কারুর অজানা নেই। তখনও তিনি কিন্তু তৃণমূলের মন্ত্রিসভার 3টে দফতরের মন্ত্রী ছিলেন। রাহুল গান্ধীর পাত্তা না দেওয়ায় বিজেপির সাথে যোগাযোগ করে। এই রকম একজন বিচিত্র চরিত্রের মানুষকে কোনো রাজনৈতিক দলই কি ভরসা করে না। তাকে বড়জোর কাজে লাগায় ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কাজে। তারপর কাজ মিটে গেলে সোজা মাঠের বাইরে ছুঁড়ে ফেলা হয়। বিজেপিতে এইরকম উদাহরণ কিন্তু ভুরি ভুরি আছে। লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে তথাগত রায় প্রত্যেককে দিয়েই একসময় তুমুল মুসলিম বিদ্বেষমূলক বিবৃতি দেওয়ানোর পর আজকে তাদের বিজেপিতে কতটা গুরুত্ব তার নতুন করে আপনাদের বলে দিতে হবে না, আপনারা সকলেই জানেন সে কথা। শুভেন্দু কিন্তু টের পেয়েছেন, তিনিও আরো একজন তথাগত রায় হতে চলেছেন, এটা কিন্তু শুভেন্দু বুঝতে পেরেছেন। শুভেন্দুর অন্য দলে যাবার কোনো চান্সও নেই।
কারণ তার আর্থিক লেনদেনের অনেক কিছুই জানেন দেশের সমবায় মন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং। পাঁচিলে ওঠার চেষ্টা করলেই দুয়ারে ইডি এসে উপস্থিত হবে। তাই তিনি সনাতনী এখন সনাতনী হয়েছেন। তিনি আক্রান্ত হচ্ছেন তৃণমূলের দ্বারা। এসব তাকে প্রমাণ করতে হবে শাহের কাছে। ফলে দীর্ঘদিনের অনুগামী নিশ্চিত যে তাকে এই ব্যাপারে সব রকম সাহায্য করবেন এটাও কারুর অজানা নয়। নিশ্চিত যদি আগে থেকেই সব জানতেন তাহলে তিনি কেন পুলিশে খবর দেননি? কেন শুভেন্দুর সুরক্ষায় বিজেপি কর্মীদের ওখানে পাঠালেন না? ওই জনা 25-30 প্রতিবাদকারীদের জন্য শখানেক বিজেপি কর্মীও কি কোচবিহার জেলার মধ্যে নেই? যারা কালো পতাকা নিয়ে প্রতিবাদ করছিলেন তারা আদতে যে নিশীথেরই পাঠানো বিজেপি কর্মী, এটা কে বলতে পারে? সবটাই সম্ভাবনার কথা বলছি। এই ঘটনায় শুভেন্দু এখনো কিন্তু সিবিআই বা এনআইএ তদন্ত দাবি করেননি, নিশ্চিতভাবে তা করবেনও না। কারণ পুরোটাই রাজ্য রাজনীতিতে এবং দিল্লির নেতাদের কাছে নম্বর বাড়ানোর একটা গট আপ গেম। তবে নিশ্চিতভাবে দেখা গিয়েছে শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়ির কাঁচ ভাঙা। অর্থাৎ কনভয় যখন বেরিয়ে যায় তখন শুভেন্দু নিরাপত্তা থাকা যে সিকিউরিটি গার্ড তাদের গাড়িটায় কিন্তু একটা বড় পাথর বা ইট ছোড়া হয়েছে। এটা বাস্তব সত্য। শুভেন্দু যে গাড়িতে ছিলেন সে গাড়ির ফরেন্সিক টেস্টও শুভেন্দু করাননি এখনো পর্যন্ত। তাই সব মিলিয়ে এভাবেই ফিরে আসার যে গল্প, সেই গল্পটাকে খুব নড়বড়ে মনে হচ্ছে। চিত্রনাট্য সাজানোটা কিন্তু ঠিকঠাক হয়নি। তবে সত্যি সত্যি যদি কিছু লোক শুভেন্দুর গাড়ি আক্রমণ করে থাকে তাদের শাস্তি অবশ্যই হওয়া উচিত। আমরা চাই তাদের শাস্তি হোক। কিন্তু যেভাবে ডাবল ইঞ্জিন সরকারে বাঙালিদের মারধর করা হচ্ছে, জেলে পোড়া হচ্ছে, অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, যখন বাঙালি পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে কখনো বাংলায় কখনো বাংলাদেশে, তখন শুধু শুভেন্দু কেন, সব বিজেপি নেতাদের এবার কিন্তু জয় বাংলা স্লোগানের মুখোমুখি হতেই হবে রাজ্য জুড়ে। তবে তা যেন শুধু স্লোগানের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটাও দেখতে হবে বাঙালিকে। হিংসাত্মক কার্যকলাপ মারপিটে জড়িয়ে পড়লে আবার কিন্তু শান্তিপ্রিয় বাঙালি জাতি তখন নিজেরাই প্রতিবাদ করবে সেই হিংসাত্মক ঘটনা। তাই জয় বাংলা স্লোগান চলুক, কিন্তু মারামারি নয়, হিংসা নয়, এটাই আমরা চাই। আর শুভেন্দুর যে সাজানো চিত্রনাট্য বড় নড়বড়ে, বড় কাঁচা। কারণ একটা জিনিসই পরিষ্কার বোঝা যায় যে কেউ খবর পেল না, শুধু নিশীথ প্রামাণিক খবর পেল এবং খবর পেয়ে সে তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হলো না, পুলিশে খবর দিল না। এটাও কেমন একটা আশ্চর্য মনে হচ্ছে না? শুভেন্দুর গাড়ির ফরেনসিক টেস্ট করা হলো না, এটাও আশ্চর্যের বিষয় না? শুভেন্দু এখনো পর্যন্ত যে সব কথায় কথায় সিবিআই তদন্ত চায়, সে এখনো সিবিআই তদন্তের দাবি করছে না, বা নাশকতামূলক কাজের জন্য এনআইএ তদন্ত দাবি করছে না। এটাও কি আপনার কাছে আশ্চর্য মনে হচ্ছে না? আমাদের কিন্তু মনে হচ্ছে। আপনারা কি ভাবছেন এই নিয়ে আর কমেন্ট করে লিখে জানাবেন। আর আজ রাতের এক্স ফ্যাক্টরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলকে দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এ বেলা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।